সঙ্গীত তরঙ্গ প্রকাশনী থেকে দুটি বিশেষ গ্রন্থ আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়। একটি আবৃত্তিযোগ্য কবিতা ও শ্রুতি নাট্যগ্রন্থ, নাম জলসাঘর, লেখক চিত্তপ্রিয় চ্যাটার্জি। অপর গ্রন্থটি শ্রুতি ও মঞ্চনাট্য গ্রন্থ। গ্রন্থের নাম 10-এ 10, লেখক শ্রী উত্তম দাস। দুটি গ্রন্থই আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিপ্লব মজুমদার, সুভাষচন্দ্র ঘোষ এবং দিলীপ বিশ্বাস। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল আবৃত্তি, সঙ্গীত, শ্রুতি নাটক এবং গল্প পাঠ। আবৃত্তি এবং সঙ্গীতে দক্ষতার সঙ্গে অংশ নিয়েছেন রীনা মণ্ডল কয়াল, নন্দিনী চক্রবর্তী, শ্রাবন্তী সাহা, টুম্পা বর্ধন এবং তন্ময় বক্সী। শ্রুতি নাটক এবং গল্প পাঠ এক বিশেষ বর্ণময় করে তোলে অনুষ্ঠানটিকে। শ্রুতি নাটক স্বপ্নদূষণ এই অসাধারণ দক্ষতার সঙ্গে একক অভিনয় করেন লীনা ভট্টাচার্য। নাটকটির নাট্যকার চিত্তপ্রিয় চ্যাটার্জি। ঋষকলা নাটকটির নাট্যকার শ্রী উত্তম দাস। অসাধারণ দক্ষতার সঙ্গে অভিনয় করেন শ্রী উত্তম দাস এবং অনুরূপা সরকার। সতী নাটকটির লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নাট্যরূপ দিয়েছেন দেবযানী চ্যাটার্জি। অভিনয় দক্ষতা দেখিয়েছেন রীতা শর্মা, সুচরিতা, ধূলিকণা এবং সজল দাস। নির্দেশনায় কবিতা ভট্টাচার্য। প্রযোজনা কালের মন্দিরা। কৌশিক ভট্টাচার্যের রচিত নীড়ে ফিরল পাখিরা। চিত্রনাট্যটি অনবদ্য অভিনয় করেন সন্দীপ গুহ ও কাকলি দত্ত। একক নাট্য পাঠে বিশেষ অভিনয়ে দক্ষতা দেখিয়েছেন গৌতম দত্ত। আনন্দ দের রচিত অসাধারণ গল্প ভয়ের নাটকীয় পাঠের দক্ষতা দেখান কাকলি দত্ত এবং সন্দীপ গুহ। সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা, পরিচালনা ও সঞ্চালনায় বিশেষ দক্ষতা দেখান লেখক ও সম্পাদক চিত্তপ্রিয় চ্যাটার্জি। সহযোগিতায় ছিলেন মধুলিনা চ্যাটার্জি। রমেনের বউ অনুপমা, রমেনের ছেলে রাকেশ মলিনা দেবীর পায়ে হাত দিয়ে নমস্কার করে বেরিয়ে যাচ্ছে। কাঁদতে কাঁদতে মলিনা দেবী বলছেন, তোরা আর একটু ধৈর্য ধরতে পারলি না? কি করা যাবে মা বলো তো? আমি তো এটা ঠিক চাইনি। তুমিও অনুপমার চাকরিটা মেনে নিতে পারলে না, আর অনুপমাও তোমার ঘরকন্যার কাজে সাহায্য করতে পারলো না। এই উমা, শুনেছিস এইখানকার মেয়েদের স্কুলের জন্য বলে নতুন হেডমিস্ট্রেস আসছেন? তাই নাকি? কে আসছে বৌদি? তুমি চেনো নাকি তাকে? না, আমি চিনি না, তবে তোর দাদা জানে। আশ্চর্য, আমি কি করে জানবো শুনি? সরকার কি আমার সঙ্গে পরামর্শ করে হেডমিস্ট্রেস পাঠাচ্ছে? না, মানে বলছিলাম ও কি করেছে? লোকটা খানিকটা মুখ ভেঙচিয়ে বলল, কি করেছে? ওইটুকুই। কোথায় আছে সে এখন? খবর রাখিস? অস্ট্রেলিয়া শুনেছি, আর কিছু জানি না। অদিতি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, মুখে কিছু বলল না, উঠে চাওয়া হয়ে গেল। আমি উঠে ওর পাশে দাঁড়ালাম। বেশ সাজানো গোছানো ফ্ল্যাট, ছিমছাম। যাবে দক্ষিণ বায়ে বাঁশির ধ্বনি, উঠবে আকাশ ঘিরে, মোড়ে রাখাল মিলে করবো মেলা নীল নদীর তীরে। কবিতাটার নাম সীতা। আমার করুণ চোখের জলে তোমার রাজ্য ভেসে হয়েছিল। উজ্জ্বল আলোর ঝলসানিতে তুমি ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি। কারণ তোমার রাজ্যাভিষে আমার বনবাসের এবং একান্ত দুঃখের দুঃস্বপ্নের কারণ হয়েছিল। আমার মন ভালো না, কালার শানে প্রেম করিয়া সুখ হইল না। দুতি গো আমার মন ভালো না, কালার শানে প্রেম করিয়া সুখ
শিখার মতো মৃত্যু এগিয়ে আসছে। লেলিহান শিখার মতো তা গ্রাস করে ফেলছে চতুর্দিক। গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রাম, সমগ্র দিক চক্রবাল। কোনো একদিন হয়তো সূর্য উঠবে। মৃত্যুর প্রলম্ব অগ্নি ভেদ করে বেরিয়ে আসবে কোনো যুগপুরুষ। সাল 1923, 7ই জানুয়ারি কলকাতার প্রেসিডেন্সি জেলে বসে রাজবন্দির জবানবন্দি রচনা করেন কবি কাজী নজরুল ইসলাম। অমৃতস্য পুত্র রাজবিদ্রোহী, আমার উপর অভিযোগ আমি রাজবিদ্রোহী, তাই আমি রাজ কারাগারে বন্দী এবং রাজোদ্ধারে অভিযুক্ত। একাধারে রাজার মুকুট, আর ধারে ধূমকেতুর শিখা। রিক্সাওয়ালা, ও রিক্সাওয়ালা, তুমি যাবে? যাব। কোথায় যাবে গো মা? চলো না, ওই দিকে যাব। ওই দিকে? বুঝলাম না বাবু, সেটা কোন জায়গা গো? আরে চলো চলো বলছি, আগে সোজা চলো। মহা মুশকিল তো, কোন দিকে যাবে বলো? কিছু বলছো? কই না তো, এবার ভাবছি বলবো। বলো। আর কেউ নেই, মুখোমুখি বসে আছি তুমি আমি। হিসাব নিকাশ সব হয়েছে সারা। রাত কত হলো দেখেনি তো কেউ। গধূলি প্রায়ান্ধকার কেটেছে কখন, তারপর ধীরে ধীরে তারাদের সাজ। এখন কোলাহল সব থেমে গেছে। সংসারী মানুষেরা গিয়েছে বাসায়, শুধু কিছু ভবঘুরে চালচুলোহীন, চারপাশে ঝকঝকে পারিজাত লয়ে হাতে। নিদ্রিত পুরী পথিকে ছিল না পথে, একা চলে গেলে তোমার সোনার রাতে। বারেকে থামিয়া মোর বাতায়ন পানে, চেয়েছিলে তব করুণ নয়ন পাতে। স্বপন আমার ভরেছিল কোন গন্ধে, ঘরের আধার কেঁপেছিল কি আনন্দে। ধুলায় লুটানো নীরব আমার বিনা। চিত্তপ্রিয় দীর্ঘদিন ধরে লেখালেখি করছেন, কবিতা, গল্প, ছড়া, উপন্যাস, প্রায় সাহিত্যের সমস্ত অঙ্গনেই তার সাবলীল পদক্ষেপ আমি দেখেছি। লেখালেখি করেছেন, কিন্তু সেগুলোকে একত্রিত করে গ্রন্থাকারে প্রকাশের ব্যাপারে বড্ড অনীহা ছিল। এই জন্য আমি তাকে বারবার তাগাদা দিয়েছি। আজকে সত্যিই আনন্দের বিষয় যে চিত্তপ্রিয় অন্তত একখানি সংকলনকে, একখানি সংকলন আকারে একটি বই আমাদের কাছে হাজির করেছে। অনেকদিন গ্রামে কাটিয়েছি, গ্রামের স্কুলেই পড়াশোনা করেছি। ওর সাথে অনেক স্মৃতি কথা মনে পড়ছে এবং সাহিত্য চর্চার যে শুরুর ব্যাপারটা, আমি তার জ্বলন্ত সাক্ষী। এবং কাজ হলো বলা হয়। চিত্তপ্রিয় চ্যাটার্জি আপনারা জানেন যে বাংলা সাহিত্যের একজন স্বনামধন্য ব্যক্তিত্ব। কলেজ ইউনিভার্সিটিতেও চাকরি পাওয়ার কথা তার ছিল, কোনো কারণে হয়নি। তিনি লেখা এই জগৎটাকে, সাহিত্য জগৎটাকে বেছে নিয়েছেন খুব নিজস্বভাবে। খুব চাপের মধ্যেই তাকে এই কাজগুলো করতে হয়। আমার যে 10-এ 10 নাটকটি উপস্থাপিত হয়েছে তথা প্রকাশিত হয়েছে সঙ্গীত তরঙ্গের মাধ্যমে, এখানে বলা বাহুল্য আমার বন্ধু, সাংবাদিক, কবি চিত্তপ্রিয় চ্যাটার্জির এখানে বড় ভূমিকা আছে। তার অবদান কোনো অংশে কম নয়। আমার লেখার পিছনে, প্রকাশনার পিছনে তিনি যথেষ্ট সহযোগিতা করেছেন। একাধারে আমার পিছনে পড়ে লেখকের তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা
এবং তার উন্নত করার জন্য যতটুকু সাধ্য ওনার তরফ থেকে উনি করেছেন এবং যথেষ্ট সময় আমাকে দিয়েছেন বইটি প্রকাশনার কাজে। লেখক উত্তম দাসের একটি বই 10-এ 10 তার মোড়ক উন্মোচন করলাম। এই ঘরের সকলেই তার সাক্ষী আমরা থাকলাম। উত্তম দাস নিজেই বলেছেন যে তার লেখার প্রেক্ষিতটা কি। আজকে যেমন আমরা অনেকগুলো শ্রুতি নাটক এখানে শুনেছি, মন দিয়েই শুনেছি, কারণ এই হলের মধ্যে মনোযোগটা সব থেকে বেশি হয় অন্য হলের থেকে। মানে আমাদেরই সহকর্মী ছিলেন, আমাদের একটা সেম ফ্র্যাটার্নিটি আর কি। আমার বাদিকে দিলীপ দা, উনিও রাইটার্স বিল্ডিংয়ে তার কর্মজীবন শুরু করেছিলেন, আমিও করেছিলাম, উত্তমবাবু করেছেন। সুতরাং আমাদের একটা বন্ডিং কিন্তু অটোমেটিক্যালি হয়েই গেল এখান থেকে। একই জায়গায় তারপরে তার পরবর্তী কর্মজীবন সেন্ট্রাল গভর্নমেন্ট, সেখানকার একজন আধিকারিক, অথচ দেখছি ওনার মাস্টার ডিগ্রি আছে বাণিজ্য বিভাগ মানে কমার্স, তারপরে ফিল্ম অ্যান্ড টেলিভিশন, সাউন্ড ইঞ্জিনিয়ারিং, ফটোগ্রাফি, অনেক কিছুতেই ইন্টারেস্ট আছে, মানে মাল্টিফেরিয়াস, মানে বহুমুখী প্রতিভা যাকে বলে সমাবেশ ঘটেছে। তারপরে লেখা, তো স্বাভাবিকভাবে যারা কমার্স স্টুডেন্ট তাদের একটু নিরস হয় আর কি, ওই কমার্স, ইকোনমিক্স, বিজনেস, ম্যাথস, হ্যান ত্যান আর কি, ওই অডিট ফডিট এসব করে তাদের রসভাবটা আর কি থাকে না বোধ হয়। কিন্তু উত্তমবাবু কিন্তু ধরে রেখেছে, এটা মানতেই হবে, হ্যাটস অফ। যে তার মানে ফার্স্ট লাইফ যদি আমরা আমাদের হিন্দু শাস্ত্রে আমরা ফার্স্ট লাইফের কথা বলি, ওনার বোধহয় কিছু ইনকমপ্লিট কাজ বোধহয় রয়ে গেছে, মানে সাহিত্য জগতে শুরু করেছিলেন, এবার বোধহয় উনি এখান থেকেই শেষ করবেন এই জীবনে এসে। তো এটা আমরা বিশ্বাস করি আর নাই করি, আমাদের কিন্তু একটা যোগসূত্র থেকে যায় অতীত জীবনে, মানে পাস্ট লাইফ থেকে। না হলে হঠাৎ করে এই ধরনের প্রতিভাগুলো আসে কোত্থেকে? পড়াশুনো জগৎ, বন্ধু বান্ধব, অ্যাসোসিয়েশন,